গ্রিক দার্শনিক সেনেকা বলতেন সত্য সবসময় নির্মম হয়, আর সত্য যখন গ্রহণ করতে হয় তখন খুব নিষ্প্রিয় থাকতে হয়। আমরা সবাই ব্যক্তিগতভাবে এই ঘটনায় আলোড়িত। শুধু একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, শ্রী শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস অন্তর্ধান রহস্য, অনেক রহস্য যুগ যুগ ধরে বাঙালি তার বুকে পাথর চেপে সহ্য করেছে। সুতরাং সুতরাং আমরা অবশ্যই চাই আরও একটা রহস্যাবৃত যাতে ঘটনা না ঘটে, সমাধান হোক। ঠিক কি হয়েছিল, কারা ছিল, কিভাবে হয়েছে, নাকি একজন কেউ ছিল, কি বলা হচ্ছে, আমরা সবাই তাকিয়ে আছি সিবিআইয়ের দিকে। আজকে বেশ কিছু, বিশেষ করে আমাদের আইন এবং সুপ্রিম কোর্টের ওপর ভরসা আছে, বেশ কিছু প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। আমরা আলোচনা করব। আমি জানিয়ে দিই, অতিথিরা ইতিমধ্যেই চলে এসেছেন। আমাদের সঙ্গে রয়েছেন মনদীপ মিশ্র, নির্বাচন কৌশলী, রাজনৈতিক বিশ্লেষক, পণ্ডিত মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, তরুণ তৃণমূল নেতা, তৃণমূল মুখপাত্র। এবং আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক, অভিনেতা, এবং আমি বলবো তিনি একজন সমাজ নিয়ে এই মুহূর্তে তরুণ চিন্তাবিদও বটে। আমি প্রথমেই চলে যাব এক নজরে দেখে নেব যে আজকে বারবার বিভিন্ন সময় সুপ্রিম কোর্টে আমরা জানি প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। আমি প্রথমেই মৃত্যুঞ্জয়ের কাছে চলে যাব। মৃত্যুঞ্জয়, একদিকে এমন একটি ঘটনা আলোড়িত হচ্ছে গোটা বাংলা, গোটা দেশ, এমন দেশের বাইরে মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক অভিযোগ রাজ্য সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে। কোথাও কি মনে হচ্ছে না যে এই রাজ্যের মান, বিশেষ করে এই ঘটনায় প্রশাসনিক মান এবং পুলিশ আইন শৃঙ্খলা সম্পর্কে প্রশ্ন উঠে গিয়েছে? ঋতব্রতদা, মানে যেটা আপনি দেখালেন আজকে আপনার প্রতিবেদনে বা আজকে সারাদিন বিভিন্ন মিডিয়ায় যেটা চলছে, প্রথম কথা হলো সেই পার্টটা নিশ্চিতভাবে হয়েছে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী নিশ্চিতভাবে বলেছেন। এবার বক্তব্য হলো যেটা বলা হচ্ছে বা দেখানো হচ্ছে, আমি যদি পুরোটাই লাইভ স্ট্রিমে দেখেছি, সেইটা কিন্তু সওয়াল জবাবের সময়, মানে আর্গুমেন্টের সময় বিচারপতি প্রশ্ন করেছেন। তিনি কি বলেছেন, যেটা আপনারা বলছেন, সমস্ত চ্যানেল দেখাচ্ছেন, যে 30 বছরের তার জীবনে পোস্টমর্টম হয়ে গেছে, জিডি হয়নি, তিনি দেখেননি। কিন্তু মুশকিল হলো তারপরে এটা তার প্রশ্নটা কারণ সিবিআই এর আইনজীবী তুষার মেহতা তার সাবমিশনের ফলে এই প্রশ্নটা বিচারপতির মনে আসে। এবার তার উত্তর তো রাজ্য সরকার দিয়েছে। তার উত্তরে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলে যে প্রত্যেকটি তদন্তের প্রত্যেকটি টাইম বাই টাইম লাইন আপনাকে দিচ্ছি, আমরা সাবমিশন করছি এবং পেপার দেয়, এবং বলে প্রত্যেকটা আমাদের মন গড়া কথা নয়, আমাদের প্রত্যেকটা জিনিসের ভিডিওগ্রাফি করা আছে। এবার সেই উত্তরটা কি, যেই সাবমিশনটা রাজ্য সরকার দিল, যেটা আপনি প্রশ্ন করলেন, যেটা সওয়াল জবাব, এটা কিন্তু অর্ডার নয়। সেইটা হলো যেদিনকে ঘটনা ঘটে 9ই আগস্ট 2024 10টা 10-এ, ঋতদা আপনার দর্শকের জন্য আমি রিপিট করছি, কারণ মানুষের কাছে পুরো সত্যটা জানা উচিত। এতে কিন্তু রাজ্যের ভাবমূর্তি খারাপ হলে আপনিও রাজ্যের বাসিন্দা হিসেবে ভাবমূর্তি খারাপ হয়, আমারও হয়, সবারই হয়, আমি বিশ্বাস করি। 10টা 10-এ প্রথম টালা থানায় জিডি হয়, জিডি নাম্বার 576/2024। দুপুর 1টা 45-এ ইউডি কেস হয়, নাম্বার 861/2024। এই ইউডি কেসের ভিত্তি করে প্রথম হলো পোস্টমর্টমটা হয়। যেইটা বলা হচ্ছে রাত্রি 11টার পরে এফআইআরটা হয়, সেইটা রাত্রির 11টা, যেটা বলছিল এতক্ষণ সময় লাগলো কেন, তার মানে 10টা 10-এ প্রথম জিডি, 1টা 45-এ ইউডি, এবং 1টা 45-এর পরে গিয়ে রাত্রিবেলা হয়। সেটাও আগে হতো, কারণ পরিবারের কাছে পুলিশ বলেছিলেন, পুলিশ কমিশনার নিজে, যে আমরা কেস করতে চাই এই মুহূর্তে আপনাদের দিকে। তখন পরিবার বলেছিল অন্ত্যেষ্টির পরে গিয়ে আমরা করব কমপ্লেনটা। তাই সেই ফাইনাল এফআইআরটা হয় কিন্তু রাত্রি 11টার পরে। এতে কোনো জায়গায় কোনো তদন্তে, তারপরে কিন্তু আপনি অর্ডার দেখবেন, ফাইনাল অর্ডারে কিন্তু এই ব্যাপারটা নেই। কিন্তু যেভাবেই হোক, বিরোধী হোক বা অর্ধসত্য হিসাবে হোক, মানুষের কাছে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে যে তদন্তটা ভুল করা হয়েছে বা তদন্ত ভুল হয়নি। আর একটা জিনিস আমি পরিষ্কার করে দিতে চাই, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে ইউডি কেন করা হলো। ইউডি করার একটা ব্যাপার আছে। প্রথম কথা হলো যে
মানুষ তো দেখেই বুঝতে পারলো যে এটা মার্ডার, অ্যান্ড এরকম ভাবে হয় না। আপনিও জানেন, দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, ডেট মানে দুটো, ন্যাচারাল আর আনন্যাচারাল, পুলিশি ভাষায়। সেখানে যে কোনো, সেটা যদি সুইসাইড হয়, অ্যাক্সিডেন্টাল হয় বা হোমোসাইড হয়, সেটা কিন্তু আনন্যাচারাল ডেথ হিসাবে প্রথম রেজিস্টার্ড হয়। আর পুলিশ, বাড়ির লোকদের কেন বলা হয়েছিল আত্মহত্যা করেছে? আপনি যেটা বলেছেন, কে বলেছিলেন? তিনি একদম তো রাজ, আপনি ঠিক, তিনি তো রাজ কর্মচারী, মানে এই প্রশাসনের কর্মচারী। এটা আপনি ঠিক বলছেন, এটার সাথে আপনার সাথে আমি একমত, এটাকে আমি ডিফেন্ড করছি না। পুলিশ যদি বলতো আনন্যাচারাল ডেথ, পুলিশ বলতে পারতো আনন্যাচারাল ডেথ, বা যারা হসপিটালের আধিকারিক আছে, যারা এই তথ্যটা দিচ্ছেন, তারা যদি আনন্যাচারাল ডেথ বলতো ঠিক হতো। কিন্তু যদি হসপিটালের কেউ বলে থাকে যে এটা সুইসাইড করেছে, সেটা একদম ভুল, ঠিক হয়নি, ঠিক কাজ নয়। কিন্তু পুলিশ ক্লিয়ার করে দিয়েছে, পুলিশ কোথাও একবারের জন্য বলেনি অবশ্যই সুইসাইড। মেয়ের মৃতদেহ, তার মা মেয়ের মৃতদেহ দেখার ব্যাপারে তাকে যথেষ্ট যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়েছে, দেখতে দেওয়া হয়নি। এই অভিযোগও যেমন আছে, অভিযোগ আছে যে দুটি অন্যদের মরদেহ টপকে আমরা জানি যে চুল্লিতে ঢোকানো হয়েছিল মৃতাকে। না না, এগুলো তো অস্বীকার করতে পারবো না। ঋতুদা যে এই প্রশ্নগুলো করছেন, 3 নম্বর ছিল, তারকে এগিয়ে চুল্লিতে ঢোকানো হয়েছে 2 নম্বর। কিছু ল অ্যান্ড অর্ডার ইস্যু থাকে, এমন কিছু জায়গায় থাকে যে 3 নম্বর হোক বা 2, আমরা ধরুন নর্মাল ওয়েটিংয়ে আছে, আপনি নিমতলা শ্মশানের কথা বলছেন, কারণ আমরা উত্তর কলকাতা ছেড়ে নিমতলা। এবার কিছু কিছু জায়গায় ধরুন ভিআইপি আলাদাভাবে অনেকে যায়, সেখানে ডেপুটি মেয়র বা মেয়র বললে ভিআইপি আলাদা আছে, দেখবেন যেটা পুরনো, যেটা মানে নিমতলা চুল্লি ছিল। সেক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারের ইস্যুর ক্ষেত্রে অনেক সময় কোনো কোনো এই ধরনের কেস আগে তাকে আপনার দৃষ্টিভঙ্গি করা হয়, দৃষ্টিভঙ্গিকে মান্যতা না দিলেও এটা একটা যুক্তি। আবার এটাও একটা যুক্তি, দ্বিতীয়বার যাতে ময়না তদন্ত না হয়। ভিডিওগ্রাফির কথা বলছেন, দর্শককে ক্লিয়ার বসেরও সরকারি রিপোর্ট ছিল, সেখানেও অনেক স্টিল ফটোগ্রাফ ছিল। পোস্টমর্টমের প্রত্যেকটা সেকেন্ডের ভিডিওগ্রাফি করা আছে, এটা কিন্তু আজকে কপিল সিব্বল বলেছেন। এর পরেও যদি মনে হয় তদন্তে কাউকে আটকানো হয়েছে, ভুল পথে নেওয়া হয়েছে, বা কোনো কিছু দেওয়া হয়নি, কোনো কিছু ট্যাম্পার করা হয়েছে, যদি এগুলো হয়ে থাকে, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং একজন বাংলার নাগরিক হিসাবে বলছি, সিবিআই এখন তদন্ত করছে, সিবিআই এগুলো সামনে নিয়ে আসুক যে এরা ছিল। সিবিআই এর উপর এখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, সিবিআই তো তৃণমূল এত রাজ্য সরকার চালায় না, এত আস্থা একটা দিন কেন আস্থা মৃত্যুঞ্জয় সেই রহস্য আপনি চাপিয়ে দিচ্ছেন। এটা আস্থা নয়, আমি বলছি যে ধরুন কাউকে কিছু লুকানোর চেষ্টা করা হয়েছে, যেটা আপনি বলছেন, একটাই তো কথা, লুকানোর চেষ্টা করা হয়েছে। সেই লুকানোর চেষ্টাটা করা হয়েছিল, এটা শুধু সিবিআই বলে দিক, সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছে। আমার 5 তারিখটা আছে, আজকে বলতে পারেনি, 5 তারিখ বলে দিক যে এরা লুকানোর চেষ্টা হয়েছিল। অবশ্যই কাকুর কণ্ঠস্বর আমরা দেখেছি খুব দ্রুততার সঙ্গে হয়েছে, এমনকি হাইকোর্টও বিরক্তি প্রকাশ করেছেন। সুতরাং কেন্দ্রীয় এজেন্সি কি করলো তার উপর তার সত্য ঠিক হবে না। কাছে যাবো। অরিত্র, এই মুহূর্তে পশ্চিম বাংলায় যতজন আছে তাদের মধ্যে তরুণ এবং এই সমাজ নিয়ে চিন্তা ভাবনা করার একটা অন্যতম মাত্রা আপনি এনেছেন, বিশেষ করে এই প্রসঙ্গে। সেখানে আমি একেবারে তুমিই বলছি, সেখানে অরিত্র তোমার কি মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যা যা যুক্তি দিলেন এবং যা যা বললেন, সব মিলিয়ে ব্যাপারটা কি কোন দিকে? এবং আজকে আমরা জানি যে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব হয়েছে, তাতে তীব্র ভৎসনার মুখে পড়েছেন। যবে মৃত্যুঞ্জয় তৃণমূল মুখপাত্র বলছেন না, ওটা সওয়াল জবাবের অঙ্গ। কি বলবেন? দেখুন, উনি যা বললেন সেটা সব ক্ষেত্রে উনি ভুল বলেননি, ঠিকই বলেছেন যে আর্গুমেন্ট বা ট্রায়াল চলাকালীন বিভিন্ন বিষয় আলোচনা হয়, কিন্তু ফাইনাল ফলো করা হবে সেইটাই যেটা অর্ডারে লিখিত থাকবে। অবজারভেশন আর অর্ডার এক নয়, এটা একদম ঠিক কথা। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের ওভারঅল পুরো বিষয়টার মধ্যে যে কে কি করেছে না করেছে, আরও কতগুলো প্রশ্ন যেগুলো সুপ্রিম কোর্ট করেছে, সেইগুলো আলোচনার মধ্যে আনলে আরও 2-3টে দিক বেরিয়ে আসবে। যেরকম সুপ্রিম কোর্ট প্রথম জিজ্ঞাসা করেছিল যে ওই রাত দখলের যে অনুষ্ঠানটা, এই যে কর্মসূচিটা করা হয়েছিল, সেই কর্মসূচিতে ওই দিন রাত্রেবেলা ক্রাইম সিন অ্যাডজাকেন্ট বিভিন্ন জায়গায় যে অ্যাটাকটা হয়, সেই অ্যাটাকটা হওয়ার পেছনে পুলিশের ব্যর্থতার কথা সুপ্রিম কোর্ট নিজে স্বীকার করে এবং পুলিশকে প্রশ্ন করে, এবং পুলিশ সেই ব্যাপারে কোনো উত্তর দিতে পারেনি। এবং সুপ্রিম কোর্ট খুবই উদ্বিগ্ন হয়ে বলেন যে এটা খুবই রাজ্য সরকারের এটা অ্যালার্মিং একটা পয়েন্ট যে পুলিশ ভয়ে পালাচ্ছে, এরকম একটা অভিযোগ আসছে।
এবং যেখানে হাই সেন্সিটিভ এরকম একটা জায়গা, যেখানে এত মানুষের জমায়েত হওয়ার কথা, এখন যেখানে দফায় দফায় বিভিন্ন জায়গায় 163 বিএনএসএস চালু করা হচ্ছে, তাহলে ওই রকম একটা সেন্সিটিভ জায়গায় কেন আগে এই রকম কড়া নিরাপত্তা দেওয়া হয়নি, এবং কি করে 70-80 জন লোক এরকমভাবে ঢুকে যাচ্ছে হাসপাতালে? তার কারণ ওখানে তো অন্যান্য রোগীরাও ছিলেন। ফলে এখানে একটা ম্যাসিভ সিকিউরিটি ফেইলিওর। এবং আজকে যে 2-3টে পয়েন্ট আলোচনায় উঠে এসছে, যেরকম গণধর্ষণ হয়নি এরকম একটা বলা হচ্ছে, যে একাধিক ব্যক্তি হয়তো যুক্ত ছিলেন না এরকম ব্যাপার, শুধুই আমি যদি ধরে নিই যে এই ধৃত ব্যক্তি তিনিই একমাত্র জড়িত ছিলেন, তাহলেও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে হাসপাতাল প্রিমাইসের মধ্যে আমরা যে ইম্পর্টেন্ট পয়েন্টটা মিস করে যাচ্ছি, এটা কিন্তু রাস্তাঘাটে খোলা জায়গায় হয়নি, এটা হয়েছে একটা সরকারি ক্যাম্পাসের মধ্যে। সরকারি কর্মচারী, অন ডিউটি অফিসার, তিনি রেস্ট নিচ্ছিলেন কি কোনো ল্যাবে ছিলেন ইত্যাদি ইত্যাদি, সেটা অন্য প্রশ্ন। কিন্তু যেখানে ঘটনাটা হয়েছে সেটা কিন্তু একটা সরকারি ইনস্টিটিউশন। সেই সরকারি ইনস্টিটিউশনে এরকম রাত্রেবেলা একজন বেহিসাবি লোক তিনি ঢুকে পড়ছেন, ওখানে একটা ক্রাইম কন্ডাক্ট করছেন, আবার একেবারে সগর্বে বেরিয়ে চলে আসছেন, কেউ কিছু জানছে না। এবং এই যে কেন সিসিটিভিটা ওই জায়গায় কাজ করে না, যেখানে এখন সারা পৃথিবীতে বিভিন্ন ওয়ার্ক প্লেসে সিসিটিভি মনিটরিং অলমোস্ট একটা সোশ্যাল মানে ম্যান্ডেট হয়ে দাঁড়িয়েছে, যেটা রাখতেই হবে সমস্ত জায়গায়। তাহলে এত বড় হাসপাতালে কেন সেখানে সিসিটিভি নেই? এবং অধ্যক্ষ মশাই, যিনি শুরুর দিনকেই এসে আগে ভিকটিম ব্লেমিং করতে শুরু করে দিয়েছিলেন, তারপরে তিনি যখন রেজিগনেশন দিতে চাইলেন নৈতিক দায়বদ্ধতা নিয়ে, তার রেজিগনেশনটা পর্যন্ত নেওয়া হলো না, এবং তারপরেই তাকে অন্য একটা মেডিকেল কলেজে নেওয়া হলো। তারপর হাইকোর্ট যখন তাকে রেকমেন্ড করলো যে আপনি একটা লং ভ্যাকেশনে চলে যান, তারপরে আবার আজকে তাকে নিয়ে আসা হলো। এখন বলা হচ্ছে যে না, রেজিগনেশনটা কেন নেওয়া হলো না? একটা ব্যক্তি, তিনি একটা ক্রাইম হয়েছে তার লিডারশিপের আন্ডারে, তাকে তো তাহলে যদি প্রমাণিত না হয়, আজকে তৃণমূলের মুখপাত্র বিভিন্ন লোকজন লিখছেন ইয়েতে ফেসবুকে যে উনি তো সরকারি কর্মচারী, ওনাকে তো কোথাও না কোথাও পোস্টিং দিতেই হবে, এখানে না হোক ওখানে দিতে হবে, বসে বসে তো দেওয়া হয়নি না। তাহলে উনি রেজিগনেশন দেওয়া হয়নি কেন? রেজিগনেশন মানে প্রথম কথা হলো উনি লম্বা একজন পদত্যাগ করেছেন সরকারি কর্মচারী, হ্যাঁ, সেই পদত্যাগ করার পর তাকে আরো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সর্বময় কর্তা হিসেবে ঘোষণা করা হচ্ছে। এটা কি করে না, সেই অর্ডারটা উইথড্র না কি করে সম্ভব? না, কি করে সম্ভব? একজন পদত্যাগ করেছে। আমি আবারও বলছি, হ্যাঁ, বলুন। পদত্যাগ গৃহীত হবে কি না সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। পদত্যাগ যদি গৃহীত হয় তাহলে পদত্যাগ হয়ে গেল, আর একটা যদি পদত্যাগ গৃহীত না হয় তাহলে তিনি সেই জায়গাটায় বহাল তবিয়তে থাকলেন সেই একই পোস্টে। এটা নিয়ম, এটা আমরা সবাই জানি যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রেই। এবার দ্বিতীয় কথাটা হলো যে সেদিনকে উনি পদত্যাগের পরে আরেকটি ধরুন ন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়া হয়েছিল, সেই অর্ডারটা কিন্তু উইথড্র করা হয়েছে, এবং উনি ভ্যাকেশনের যে মানে অ্যাপ্লাইটা করেছিল সেটা কিন্তু গ্র্যান্টেড হয়েছে। পুরনো অর্ডারটা যেটা হয়েছিল ন্যাশনাল মেডিকেলের ট্রান্সফার এবং ন্যাশনাল মেডিকেলের প্রিন্সিপালকে যে ট্রান্সফার হয়েছিল, ওই অর্ডার দুটোটাকেই ক্যান্সেল করা হয়েছে। সেই অর্ডার ক্যান্সেলেশনটাকেই ঘুরে বেড়াচ্ছে যে ওনাকে অন্য জায়গায় নিচ্ছে, সেকেন্ড পার্টটা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া। এটা নিয়ে তো কনফিউশন নেই, তিনি পদত্যাগ করেছেন, তিনি এতই গুরুত্বপূর্ণ এবং 2021-এর নির্বাচনের পর থেকে তার যা এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। তবুও বলছি, আপনি শুনুন, পুরো লাইনটা শুনুন, যে সেই এরকম একটা ঘটনার পরে ওনার বিরুদ্ধে যখন এত অভিযোগ আসছে, আমাদের কথা হলো যে এরকম ধরনের অর্ডার কনফিউশন ক্রিয়েট করতে, মানুষের মধ্যে ক্ষোভ জড়ো করতে আরো সাহায্য করেছে, ত্বরান্বিত করেছে। এটা না হওয়াই বাঞ্ছনীয় ছিল। আবারও বলছি, এটা না হওয়াই বাঞ্ছনীয়। অবশ্যই আপনার এই কিন্তু একটা কথা একমত, অনিত্য যেটা বললো যে এই যে হসপিটাল প্রিমিসেসের মধ্যে হয়েছে, তো হসপিটালের অংশের মধ্যে কেন হবে? সুপ্রিম কোর্টের কেন হবে তার তো অনেক কারণ, যেভাবে কয়লা হয়েছে, যেভাবে গরু, যেভাবে সোনা, সেভাবে লাস্ট হিয়ারিং এর যে সুপ্রিম কোর্টের অবজারভেশনটা, তাতে বলা আছে যে এই ধরনের অপরাধ, যেমন ওয়েস্ট বেঙ্গলের ঘটনাতে শুনুন, আমরা এতদিন ঘটনাটা তোলা হয়েছে, বাংলাদেশের ঘটনা তোলা হয়েছে, না সব আমি আপনার সঙ্গে একমত, আমি আপনার সঙ্গে একমত। গরুর ব্যবসা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে হয় না, শুধুমাত্র মুর্শিদাবাদের জেলা পুলিশ দায়ী নয়, উত্তরপ্রদেশ, পাঞ্জাব থেকে আসে, বিরাট র্যাকেট চলছে, সেখানে সবাই থাকে জড়িয়ে।
ঠিক সেই রকম ভাবে গরুর ব্যবসার মতো মিতুদা, আপনারা জানেন কি ন্যাশনাল মানুষের ব্যবসা মৃতদেহ নিয়ে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় আজকে কথা বলেছেন আমাদের আর+ নিউজে। তিনি কথা বলেছেন ডেপুটি সুপার, প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর সঙ্গে। কি বলছেন তিনি? কলকাতা হাইকোর্টে যে আবেদন করেছেন সেখানে বলছেন যে আনক্লেম যে ডেড বডি, সেই আনক্লেম বডিগুলো সে বাইরে বিক্রি করে দিত তার নির্দিষ্ট জায়গা। এটা আগেও প্রকাশ্যে হয়েছে, মিডিয়াতেও এসছে, এবং এটা নিয়ে ফরেন্সিক মেডিসিনের HOD জানুয়ারি 2023 সালে কমপ্লেন করেছিলেন। কিছু আনক্লেম তো বডি আছে, বাট 4-5টা ছিল, মানে আরিস লার্জ, আর মানে পেশেন্ট পার্টি অ্যাভেলেবেল ছিল। সেটা উনি ENT-তে একটা ওয়ার্কশপ হয়, কাউকে না জানিয়ে না জিজ্ঞেস করে, আর ওখানকার যে ফরেন্সিক মেডিসিনের HOD ওনার কনসার্ন ছাড়া ওই বডিগুলোকে ওয়ার্কশপে পাঠিয়ে দেন। পুলিশকেও কিছু ইনফর্ম করেন না, যারা পার্টি তাদেরকেও ইনফর্ম করেন না। এবার বডি যখন ওয়ার্কশপ থেকে ফেরত আসে, তাদের শিডিউল PM ছিল পোস্টমর্টম, তখন ফরেন্সিক মেডিসিনের HOD ডিপার্টমেন্ট অফ হেলথকে, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে কমপ্লেন করেছিলেন। পুলিশ কমপ্লেন করেছিলেন, তারপরে ওর আত্মীয় স্বজনরা কমপ্লেন দিয়েছিল। সে কমপ্লেন হিউম্যান রাইট কমিশনেও দেয়। হিউম্যান রাইট কমিশন এটা একাধিক মানে ইনকোয়ারি, ডেট হিয়ারিং ফেয়ারিং করে। PIL-ও একটা হাইকোর্টে হয়, কিন্তু খুবই মানে দুর্ভাগ্যজনক, আনফর্চুনেট কি ওর কোনো শাস্তি হয়নি এই কেসেও। ওকে ও এতটা প্রভাবশালী ছিল, সব জায়গা থেকে পার পেয়ে যেত। এখানে শাস্তি হয়নি বলতে এই মুহূর্তে প্রাক্তন ডেপুটি সুপার, এবং তিনি মুর্শিদাবাদের এখন ডেপুটি সুপার অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী, তিনি বলছেন তার শাস্তি হয়নি, ওর শাস্তি হয়নি। এখানে ওর মানে হচ্ছে তিনি অভিযোগ করছেন ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আমি অরিত্র চলে যাব, আমি মন্দিরদা আপনার কাছে আসছি। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর ব্যাপার! একজন রাজ্য সরকারের কর্মী, তিনি কিন্তু বলছেন ডেপুটি সুপার পদমর্যাদা। এবং ওনার লাস্ট কথাটা খুব ইন্টারেস্টিং, উনি বললেন যে প্রভাবশালী সেই জন্য ইয়ে হয়নি, তার সাজা হয়নি। এই যে প্রভাবশালী তত্ত্ব, এইটাই আমাদের রাজ্যের সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাটাকে যেন বারবার ভেঙে দিচ্ছে, যে কিসের প্রভাব, কেন এরকম প্রভাব। এবং মানে আজকে CBI নিয়ে এত কথা বলা হচ্ছে, সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু আপনি যদি দেখেন প্রথম থেকে CBI চাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন ময়দানে নেমেই বললেন যে আমরা CBI-কে দিয়ে দিতে চাই, দরকার পড়লে আপনারা CBI নিয়ে নিন, আমাদের কিছু লুকোনোর নেই। তাহলে যখন আপনি CBI-কে আটকান, CBI কেন এই ইত্যাদি প্রশ্ন করেন, তখন কি আপনার কিছু লুকোনোর থাকে? তাহলে এখানে আপনি শুরু থেকেই CBI করলেন কেন? রাজ্য সরকার চ্যালেঞ্জ করতে পারতো যে আমাদের কাছে তদন্ত দিন, আমরা পুরোটা ইনভেস্টিগেট করে বার করব। তো এই ব্যাপারগুলো শুরু থেকেই প্রশাসনের বিভিন্ন রকম বয়ান, তারা যে রকমের অ্যাকশন প্ল্যানগুলো নিচ্ছে, আপনি দেখেছেন খেলা কখনো ক্যান্সেল করে দিচ্ছে, কখনো অদ্ভুত রকমের কথা বলছে এখানে সিকিউরিটি ব্রিচ হয়েছে, অথচ যেখানে আসলে সিকিউরিটি আটকানোর কথা ছিল সেই ক্রাইম সিন অ্যাডজাকেন্ট জায়গায় কি করে রেনোভেশন শুরু হয়ে যাচ্ছে, কি করে মানে একটা হাসপাতালের মধ্যে লোকজন ঢুকে পড়ছে কি করে। এবং শুধু তাই নয়, আমরা আরজিকর নিয়ে আলোচনা করছি, অ্যালার্মিং বিষয়টা হচ্ছে এইটা যে বিগত 7 দিনে বাংলায় আরও একাধিক মেয়েদের ওপরে নির্যাতনের খবর আছে, শিলিগুড়ি থেকে, কাটোয়া থেকে, নন্দীগ্রাম থেকে, বর্ধমান থেকে। 10 দিনে ভারতবর্ষের 900টা রেজিস্টার্ড কেস আছে। শিয়ালকে ভাঙা বেড়া দেখাবেন না, মৃত্যুঞ্জয় শিয়ালকে ভাঙা বেড়া দেখাবেন না, তার কারণ সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কেন চুপ করে রয়েছেন? প্রশ্নটা তো জাগছে, প্রশ্ন করছে তো, সোশ্যাল মিডিয়া প্রশ্ন করছে তো, প্রশ্ন করেছে, আজকেও প্রশ্ন। তিনি বলেছেন কি ঊর্ধ্ববাহু তুলে রাজ্য সরকারের এই কর্মকাণ্ডকে সমর্থন করছেন? সমর্থন তিনি তো এই মুহূর্তে তৃণমূল অর্থাৎ শাসকের যুব আইকন। হ্যাঁ, নিশ্চিতভাবে, এবং আইকনই আছেন তিনি, আমাদের দলের সেনাপতি আছেন তিনি, যেমন অরিত্র বলছেন বলছিলেন সরব অন্য বিষয়গুলোর মতো এই বিষয়ে একদম সরব। আজকে টুইট করেছে, দেখুন, উনি বলেছেন যে 10 দিনে এই ঘটনা যবে থেকে হয়েছে 9 তারিখ থেকে আজ অবধি এখনো অবধি রেজিস্টার্ড কেসের সংখ্যা 900 প্রায়, এবং প্রত্যেক 15 মিনিটে একটা ধর্ষণের ঘটনা ঘটছে ভারতবর্ষ জুড়ে। তাই তিনি দাবি করেছেন না ধর্ষণটা একই রকম নয়, তিনি ধর্ষণ একই নয়, এই হত্যা সিস্টেমের হত্যা, এই হত্যা আমাদের লজ্জা, এটা স্বীকার করুন। আচ্ছা,
স্বীকার করুন, এটা লজ্জা আমাদের। আচ্ছা ঋতুদা, এই ঘটনা সারা ভারতবর্ষে যেখানেই ওই ধরনের ঘটনা এক নয়, এটা হাসপাতালে আরজি করের মতো প্রতিষ্ঠান, আচ্ছা এই প্রতিষ্ঠানে রুম বা তার সংলগ্ন যে দেওয়াল ভেঙে ফেলে আমরা জানতে আপনি বলেন হাসপাতালের মধ্যে ঘটনা, লাস্ট সুপ্রিম কোর্টের হিয়ারিং এ সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে যেহেতু ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করেছে, বলেছে হেলথ প্রফেশনালরা সারা ভারতবর্ষ জুড়ে এরকম হয়। দুটো কথা বলেছে, আপনি বললেন না লজ্জা, এই লজ্জার দুটো কথা বলি। প্রথম বলেছেন যে হেলথ প্রফেশনালরা বিশেষ করে মহিলারা, অর্ডারে আছে 7 নম্বর পয়েন্ট, আপনি দেখে নিন, সেখানে বলা আছে হেলথ প্রফেশনাল বিশেষ করে মহিলারা তাদের যৌন হয়রানির শিকার হয় তাদের কর্মস্থলে এবং তাদের সিনিয়র এবং কলিগ দ্বারা। 1 2 নম্বর একটা ইন্টারেস্টিংলি একটা পুরনো কেসের কথা উল্লেখ করেছিল 6 নম্বর পয়েন্টে, সেখানে বলেছিল অরুণা সানবাগ, সেই যে মহিলা যাকে হাসপাতালে আমি একবার চলে যাবো। মনদীপ দা, কি মনে হচ্ছে? আমি অবশ্যই এই প্রসঙ্গে আপনার কাছে আসব, সিবিআই রিপোর্টে কি থাকতে পারে অবশ্যই আমি একেবারে শেষ মুহূর্তে আপনার কাছে আসব, কিন্তু কোথাও কি আপনার মনে হচ্ছে যে এই ঘটনাটা যেভাবে জনরোষ বাড়তে শুরু করেছে, যেভাবে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, তথ্য প্রযুক্তি থেকে শুরু করে, বাচিক শিল্পী থেকে শুরু করে সমাজের সমস্ত অংশের মানুষ যেভাবে নেমে এসেছে, এবং শেখ হাসিনার যেভাবে পতন হয়েছে বাংলাদেশে, সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে এই উপমহাদেশে সমস্ত শাসক ভয় পাচ্ছে? কোথাও কি আপনার মনে হচ্ছে যে এমন একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, যেই ক্ষেত্রটা নেতাজি অন্তর্ধান রহস্যের মতোই রাজনৈতিক এবং কূটনৈতিক এবং বৈদেশিক কারণে শাসকরা কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করবে? আমি নির্দিষ্ট কোনো শাসকের কথা বলবো না। তো তোমার প্রশ্নটা অত্যন্ত ক্লিষ্ট, কিন্তু আমি একটা জিনিস জানি, যদি আপনি বাবা হন একটা মেয়ের, তখন আপনি এই পীড়াটা আপনি ফেস করুন। না, আমি মনদীপ দা আপনার আমি আপনার সঙ্গে বিনয়ের সঙ্গে আমি আপনার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। মানে আমি এরকম 5 জনের নাম এক্ষুনি করতে পারি, মুসলিনি থেকে শুরু করে আমি জোসেফ স্ট্যালিনের নাম শুরু করতে পারি। শাসক বরাবরই শাসকই, শাসক আলাদা কথা, শাসক পিতাও হয় না, শাসক প্রেমিকও হয় না, শাসক রক্তের স্বাদ পেয়ে গেলে বাঘের মতো নরখাদক হয়ে মধ্যে আমি যাচ্ছি না। হ্যাঁ, ছোট্ট 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন আমার কি, এটা এর মধ্যে একটা যাকে বলা হয় স্নিফিং যদি আমরা করতে পারি, একটা এভিডেন্স ডিস্ট্রাকশন মতন একটা পুরো স্টেজটা সেট আপ হয়ে গেছে। এভিডেন্সটা ডিস্ট্রয় যদি হয়ে যায়, সিবিআই কি করবে, কি করবে, আপনার এফবিআই কি করবে? এইখানে কোথাও না কোথাও একটা আছে, অ্যাঙ্গেল আছে, এভিডেন্সটা ডিস্ট্রয় হয়েছে। যারা উপরে বসেছিলেন তারা জানতেন যে এই কেসটা যদি সিবিআইয়ের কাছে যায়, এই এভিডেন্সটা যদি নষ্ট হয়ে যায়, কিচ্ছু ওরা করতে পারবে না। 1 দ্বিতীয়, আমি যেটা জানতে চাইছি, এত বড় একটা মব এলো, তার কোনো ইন্টেলিজেন্স ইনপুট ছিল না? 3, এটা দ্বিতীয় নম্বর। এটা আমরা একদম সামান্য বুদ্ধি যারা হয় তারা ভাবে। দেখুন, ক্লিষ্টভাবে আপনি যাবেন, সুপ্রিম কোর্ট কি বললো, আমার আইন কত ছিল, 900 কেস হলো, 900 কেস আর এই কেস মধ্যে তাফারটা কি? তাফারটা একটা ডক্টর অন ডিউটি, এটা আপনার মনে রাখতে হবে। তারপরে তাকে যেভাবে আমি কত কেস দেখেছি, আমি আপনাকে এক্সাম্পল দিতে পারি। ইউরোপে, আমেরিকায়, এখানে 1 মাস 2 মাস বডি রাখা হয়, এত তাড়াতাড়ি মানে ওটা ক্রিমেশন করা হয় না। ক্রিমেশন করা হলো, এভিডেন্সটা তো আপনি সত্যি মানে এটা একটা যেটা বলতে পারেন আপনি, দ্যার ইজ আ কমপ্লিট যাকে বলা হয় একটা অ্যাঙ্গেল আছে যেখানে এই এভিডেন্সটা ডিস্ট্রয় হয়েছে। আর আমি যেটা দেখতে পাচ্ছি, সিবিআই বেশি কিছু করতে পারবে না। দে হ্যাভ টু কাম আউট উইথ আ রিপোর্ট, যেখানে ওরা এটা তো বলবে না কি এভিডেন্স নষ্ট হয়ে গেছে, কিন্তু এরা এটা যেভাবে যেটাকে যত কেসটাকে যেভাবে আমরা দেখছি সেভাবেই দেখা হবে, কোনো নতুন অ্যাঙ্গেলের মধ্যে খুলে আর আসবে না। এটা আমি দেখতে, আর আপনাকে যেটা বলি, আমাকে যেটা আমরা ফিল করছি, এটা একটা ন্যাশনাল না, ইন্টারন্যাশনাল একটা শেমের ব্যাপার হয়ে গেছে। অবশ্যই পশ্চিম বাংলার একটা ইল ফেম, ইন্টারন্যাশনাল ইল ফেম। অবশ্যই এটার কোনো ভরপাই নেই দাদা, অবশ্যই কত বলেন, এটা ভরপাই নেই। অবশ্যই আমি একবার অরিত্রর কাছে চলে যাবো। অরিত্র, আমি ফরেন্সিক স্পেশালিস্ট নই, বিশেষজ্ঞ নই,
আমি ষষ্ঠীবাবুকে আমাদের সল্টলেকে থাকতেন, ছোটবেলা থেকে তাকে দেখেছি। স্কটল্যান্ড ইয়ার্ডও তার নাম ছিল, এবং তিনি বলতেন, আমরা তখন খুবই ছোট, স্কুলে পড়ি, আমাদের বলতেন যে ফরেন্সিক সায়েন্সই একমাত্র পারে যে ঘটনা, যে অপরাধ ঘটে গেছে তা মানুষের সামনে প্রমাণসহ আদালতে পেশ করতে। আমি শুধুমাত্র এই যে কথা মনদীপদা বললেন, 1 সিসিটিভি ফুটেজ, 2 হার্ড ডিস্ক যেখানে সিসিটিভি ফুটেজগুলোকে রাখা হয়েছে, 3 দেওয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশেপাশে যদি রক্তের ছিটা থাকে বা কোনো রকম হাতের ছাপ থাকে, এমনকি কোনো চুল থাকে, কারণ ষষ্ঠীবাবুর অমর আবিষ্কার আজও স্কটল্যান্ড ইয়ার্ড থেকে গোটা পৃথিবী জানে, বাঙালির গর্ব হওয়ার বিষয়। চুলের ব্যাসার্ধ এক একজনের এক এক রকম হয়, যার থেকে খুব সহজে শনাক্তকরণ করা যায় কারা ছিল, এবং রক্ত এবং দেহ রস এবং অন্যান্য যে সমস্ত সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স প্রমাণাদি আছে, এর ভিত্তিতে তো তদন্ত চলে। এবার আমি এক এক করে আসছি। সিসিটিভির ফুটেজ, সেমিনার রুমে সিসিটিভি নেই। যদি সিসিটিভির ফুটেজ অন্য কোনো সিসিটিভি থাকে, এই ধরনের ঘটনা দায়িত্ব নিয়ে আপনাকে আমি সাংবাদিক হিসেবে জানাচ্ছি যে গেস্ট হাউসের সিসিটিভি ছিল দুটো, ডেপুটি সুপার লাগিয়েছিলেন। সেই সিসিটিভিতে যেহেতু বাইরে থেকে অনেকে আসেন, গেস্ট হাউসটা অন্যভাবে ব্যবহার করা হয়, সেই জন্য সিসিটিভি ফুটেজ, তার অভিযোগ, তার অর্থাৎ প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগ, ডক্টর সন্দীপ ঘোষের নির্দেশে খুলে ফেলা হয়েছিল। সুতরাং সেমিনারের আশেপাশের রুমে অনেক এরকম সিসিটিভি, আবার সিসিটিভি খুলতেও হবে না, শুধুমাত্র কানেকশনটা অফ করে দেওয়ালে তাহলে ফুটেজটা পাওয়া যাবে না। তাও ফুটেজ গেল, হার্ড ডিস্কটা ট্যাম্পার হতে পারে, যার প্রভূত সম্ভাবনা আছে। দেওয়াল ভাঙা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত রহস্যময়, কেন দেওয়ালটা ভাঙা হলো। 3 দেহরস এবং রক্ত। আমি সাংবাদিক হিসেবে নাম করছি না, অক্সিটাউনের একটি মার্ডার কেস, সেই মার্ডার কেসে আমার মনে আছে বিচারক, তখন আমরা সবে সাংবাদিকতায় ঢুকছি, বিচারক পুলিশের ওপর খেপে গেলেন এই কারণে যে রক্ত, দেহরস প্রভৃতি সেইভাবে রাখা হয়নি, এবং রক্ত এবং দেহরস কিভাবে মুছতে হয়, কোন সলিউশন দিয়ে, রাসায়নিক পদার্থ দিয়ে মুছতে হয়, ডাক্তারদের থেকে ভালো আর কেউ জানে না। আমি এখানেই আমি যা বলতে চাইছি আমি শেষ করছি। কোথাও মনে হয় এভিডেন্স, যে সেই এভিডেন্স গুলিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আমিও ফরেনসিক সায়েন্সের লোক নই, কিন্তু আমার সাধারণ পড়াশোনায় আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের এই গোটা আলোচনায় সব থেকে বড় এভিডেন্স ছিল হচ্ছে ওই শবদেহটি। আমরা যদি শবদেহটিকে প্রিজার্ভ করে রাখতে পারতাম, তাহলে তাকে কিভাবে মারা হয়েছে, কতটা, মানে এখন যে এক্সিস্টিং ফরেনসিক আছে সেটাকে চ্যালেঞ্জ করে আরও অ্যাডভান্স লেভেল কোনো ফরেনসিক আমরা ব্যবহার করতে পারতাম, হয়তো নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারতাম, এবং সেখান থেকে আমরা তার উপরে কতজন ছিল, কিভাবে হামলা হয়েছে, কি ধরনের অত্যাচার হয়েছে, এই বিভিন্ন রকমের স্যাম্পল টেস্ট করবার কিন্তু আমাদের একটা সুযোগ ছিল। এবং সারা পৃথিবীতে এরকম বহু কেসের রেফারেন্সেস পাওয়া যাবে, যেটা স্যার বলছিলেন, যে এই শবদেহগুলি, এই ধরনের খুন বা এই ধরনের যেখানে একটা কনস্পিরেসি থেকে থাকে, সেখানে কিন্তু শবদেহটাকে প্রিজার্ভ করবার একটা প্রচন্ড প্রয়োজনীয়তা থাকে। কিন্তু এখানে প্রথম থেকেই আমরা দেখেছি যে শবদেহ প্রিজার্ভ করবার কোনো আলোচনায় কিন্তু আমাদের এখানে আসেনি, এবং সেটা মানে অভিভাবকদেরকে কিভাবে বোঝানো হয়েছে বা ডাক্তাররা কিভাবে সেটাকে কি করেছেন, এখন বললেই বলা যাবে যে ফরেনসিক যে ল্যাবরেটরিতে যা হয়েছে আমরা তো সেটা ভিডিও রেকর্ডিং করেছেন। এবার ঘটনা হচ্ছে ভিডিও রেকর্ডিং দিয়ে আপনি বিশেষ কিছু করে উঠতে পারবেন। তার একটা কথা শুধু একটু জুড়ে দিয়ে আমি ফুটনোট ধরে নিন, সেটা হচ্ছে সবাই কিন্তু রাজ্য সরকার কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী। হ্যাঁ, এক্স্যাক্টলি। ফরেনসিক যা হয়েছে সেগুলো সম্পূর্ণ রাজ্য সরকারের লোকেরাই, অন্য হাসপাতালের লোক এসে করেছে, কিন্তু তারা প্রত্যেকেই স্টেটের এমপ্লয়ি, এবং তারা ভিডিও রেকর্ডিং রাখুন বা না রাখুন, আমার যদি শবদেহটা আমি না রাখতে পারি, তাহলে কিন্তু এটার আমরা অ্যাডভান্স লেভেল অনেক মানে ইন্ট্রোস্পেকশন সেখান থেকে মিস করে যাচ্ছি। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে ক্রাইম সিনের পাশেই যে দেওয়ালটা ভাঙা রয়েছে, আমরা অনেকেই জানি যে ধরুন দেওয়ালে এখানে একটা হাতের ছাপ রইল, এবার এখানে যদি আমি মব ঢুকে যেতে পারে, কিংবা দেওয়ালটা ভাঙা হয়ে যেতে পারে, ধুলোবালি হতে পারে, যাই হতে পারে, যত তাড়াতাড়ি আমি এখান থেকে এই ধরুন ফুট স্টেপস কিংবা হাতের আঙুলের ছাপ, এই জিনিসগুলো এখান থেকে কালেক্ট করে নিতে পারবো, তত আমার এভিডেন্সের ডেটাবেসটা অনেক শক্তিশালী হবে। কিন্তু যখনই আপনি যদি দেখেন, অনেকেই অভিযোগ করেছেন ওখানে যে ওখানে একটা বেসিন ছিল,
পাশে একটা ওয়াশরুম গোছের কিছু একটা ছিল। এইখানে যে রিনোভেশন প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং ঘটনাচক্রে সেই রিনোভেশনটা, এটা হাসপাতালেরও উদাসীনতা এবং প্রশাসনের আবার একটা ব্যর্থতা, যে এত বড় একটা জায়গায় যেখানে যে ফ্লোরে কাজ হচ্ছে সেই ফ্লোরে কেন আবার রেনোভেশন হলো। পরে স্টেট গভর্নমেন্ট বলছে না আমরা ক্রাইম সিন তো ট্যাম্পার করিনি, আমরা তার অ্যাডজাকেন্ট জায়গায় করেছি। কিন্তু ওই জায়গায় এরকম কেন আবার একটা কাজকর্মার প্রক্রিয়া শুরু হলো ওই এলাকায়? আমার তো ইমিডিয়েটলি এই জায়গাটাকে চারিদিক থেকে প্রোটেক্ট করে নেওয়া উচিত ছিল, যাতে কোনো রকম সেখানে ইন্ট্রুশন না হয়। কিন্তু এই যে বিভিন্ন কাজগুলো, এবং তারপর সেখানে যখন এই মবটা ঢোকে, পুলিশ যখন ওখানে প্রোটেকশন দিতে ব্যর্থ হয়, যেখানে 70-80 জন হাসপাতালের মধ্যে ঢুকে যাচ্ছে, কি ইন্টেনশন নিয়ে তারা ঢুকছে, এবং কেন ঢুকছে? রহস্যময় ভাবে তারা ঢুকলোই বা কি করে, বেরোলোই বা কি এবং করে। তাদেরকে মানে সেই রাত্রে তো আমরা গোটা কলকাতা দেখেছি, আমি নিজে সেই রাত্রে ভোর রাত অব্দি কলকাতায় ছিলাম। কলকাতা পুলিশের নিশ্ছিদ্র সেদিন দুর্গাপুজোর মতো মোড়ে মোড়ে সেখানে পুলিশ পিকেট ছিল। এরা ঢুকলো কি করে, বেরোলো কি করে? হ্যাঁ, এবং সেটা তার মানে সেটা শুধু তাই নয়, মানে সেখানে যে লাঠিচার্জ করতে হয়েছে, পুলিশেরও বহু কর্মী আহত হয়েছেন। কিন্তু তারপরে এইখান থেকে যে দিকগুলো পাওয়া যাচ্ছে, প্রথম কথা যে লোকগুলো এসেছিল, যারা মানুষের মধ্যে ক্যামোফ্লাজ করে এসেছিলেন, তারা কিন্তু সাধারণ বিদ্রোহী নাগরিক, সাধারণ মানুষ নন। এদের একটা স্পেসিফিক ইন্টেনশন ছিল এই ক্রাইম সিনটায় কোনোভাবে ঢোকার এবং সেখানে কিছু একটা বিশৃঙ্খলা করার। যেই কারণেই তারা বাইরে মানুষের সাথে কিন্তু কোনো রকম জমায়েতে বিশৃঙ্খলা না করে সবার আগে হাসপাতালের গেটটাকে ভেঙে কিভাবে ভেতরে ঢোকা যায় সেইটা তাদের মূল ইন্টেনশন ছিল। প্রতিবাদ বলা যেতে পারে খুব ওয়েল ট্রেন্ড ফোর্স। একেবারেই এই প্রশাসনের একটা প্রচন্ড ব্যর্থতা বারবার উঠে আসছে। এবং আরো একটা বিষয় যেটা এখন মানে সুপ্রিম কোর্টেও আলোচনায় উঠে এসে, যে ফেসবুকে কেন এই সমস্ত জিনিসপত্র ঘটছে। আমি জাস্ট একটাই প্রশ্ন করতে চাই, আচ্ছা কলকাতা পুলিশ বা মানে রাজ্য পুলিশ তারা বারবার বলছে ফেসবুকে দেবেন না, অথচ তারা নিজেরাই ছবি দিয়ে ফেসবুকে গোল মার্ক করে গিয়ে বলছে দেখুন তো একে চেনেন কিনা। মানে পুলিশ কি এখন ফেসবুক থেকে ক্রাউড সোর্সিং করবে যে কে কোথায় আছে না আছে? ফেসবুকে তারা ক্রিমিনালদের ছবি প্রকাশ করছে। এবং আরো ইন্টারেস্টিং, এই যে ডার্বি ম্যাচ যখন ক্যান্সেল হয়, আপনি দেখুন প্রশাসনের কত বড় এখানে ঘাপলাগুলি ধরা পড়ে যায়। প্রথমে আমাদেরকে বলা হয় যে আপনারা ওই হোয়াটসঅ্যাপ রেকর্ডিং এসবকে বিশ্বাস করবেন না ফরেনসিক ভেরিফিকেশন ছাড়া। একদম ঠিক কথা, এই যে কোনো রেকর্ডিংকে শেয়ার করে দিই আমরা আবেগে পড়ে, এটা উচিত নয়। কিন্তু সেই পুলিশই আবার একটা মাইক্রোফোনে উইদাউট এনি ফরেনসিক ভেরিফিকেশন দুটো ফোন কল চালিয়ে আমাদেরকে বলে দেখুন কারা সব ফোনে কথোপকথন করছে, যারা এরকম বলছে যে তারা যুব ভারতীতে নাকি অস্ত্র নিয়ে আসতে পারে, এবং পরের দিনই তাদেরকে আবার বিভিন্ন জায়গাতে গ্রেফতার করা হচ্ছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, তিনি যখন 163 বিএনএসএস ওখানে জারি করলেন, এই স্পেসিফিক দুটো লোকের ফোন কল কিভাবে ট্যাপ করলেন, কি করে জানলেন যে সারা ভারতে ওই রাত্রে তো মানে সারা পশ্চিমবঙ্গ কয়েক লাখ মানুষ কথা বলছে, ওই দুটো লোকের ফোন কল ট্যাপ হলো এবং তাদেরকে রাতারাতি আবার ধরা হয়ে গেল, এবং উইদাউট ফরেনসিক ভেরিফিকেশন পুলিশ কমিশনার সাহেব এসে বললেন এই দেখুন যে আমার কাছে ইনপুট আছে যে এই জিনিসপত্রগুলো হচ্ছে। তাহলে আপনিই বলছেন যে অডিও রেকর্ডিংকে ফরেনসিক ছাড়া ট্রাস্ট করতে না, আবার আপনি প্রেসের সামনে উইদাউট এনি ফরেনসিক রিপোর্ট একটা রেকর্ডিং চালিয়ে বলছেন যে ইমার্জেন্সি জারি করে দেওয়া উচিত। এটা কমপ্লিটলি যে একটা সাজানো জিনিস, এবং এটার মধ্যে যে প্রশাসনিক যে মানে ফ্রেজিলিটি, সেটা যে আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাচ্ছে সেটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে। এবং পুলিশ এই মুহূর্তে একটা পলিটিক্যাল ইন্টেনশন নিয়ে কাজ করছে। তারা সাধারণ মানুষকে প্রোটেক্ট করার থেকে তারা অনেক বেশি কোনো নির্দিষ্ট পলিটিক্যাল ইনভলভমেন্টকে প্রোটেক্ট করার জন্য উঠে পড়ে লেগেছে বলে আমার মনে হচ্ছে। অবশ্যই আমি একবার চলে যাই মনদীপদার কাছে। মনদীপদা, আমরা তো বিভিন্ন সময় দেখেছি রাজনৈতিক অনেক কিছু মতাদর্শগত অনেকের অনেক চিন্তা ভাবনা থাকে, কিন্তু রাজধর্ম অন্যরকম। একসময় জ্যোতি বসু এবং ইন্দিরা গান্ধী দেশ এবং রাজ্যের ভার ছিল, এখন নরেন্দ্র মোদী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার ওইদিকে শেখ হাসিনার যে পতন দেখা গেল, যে মানুষ যেভাবে রাস্তায় হেঁটে একটা সরকারকে ফেলে দিল, কোথাও কি মনে হচ্ছে শাসকে রাজধর্ম পালনের জন্য কোথাও একটা নৈকট্য থাকতে পারে? দেখুন, এটা খুবই মুশকিল, স্টাবলিশ করা খুবই মুশকিল। কিন্তু আমি যেটা আপনি বললেন 300 জন ওইখানে জান হারালো, পুরো একটা গভর্নমেন্ট ওইখানে শেষ হয়ে গেল, পুরো একটা রুলটা চেঞ্জ হয়ে গেল, যেটা আমরা দেখতে পারলাম। আবার এইখানে দেখুন, আপনি কত জিনিসটাকে আপনি ডিফেন্ড করুন, একটা মরাল উইকনেস থাকে। ঠিক, একটা মরাল উইকনেস আমরা আজকে দেখতে পাচ্ছি তৃণমূলের। যা হোক, একটা দ্যাট ইজ সাম মরাল উইকনেস এক নম্বর। দ্বিতীয় নম্বর যেটা আমি বলি আপনাকে, কি যেটা বললেন আমাদের খুব ইয়াং উনি যেটা বললেন, কি আমরা দেখেছি যেখানে সেন্সিটিভ কেস হয় 1 মাস বডিটাকে প্রিজার্ভ করে রাখা হয়। দিস ইজ আ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন রুল। একদম ঠিক। তারপরে আপনার এরিয়াটাও ওরা কর্ডন অফ করলো না। তারপরে এরা বলতে র্যানস্যাকিং হয়েছে। আরে আপনি করতে দিলেন তখন হলো, এখন সিবিআই কাছে কোনো এভিডেন্স নেই, ওরা কি করবে? আমি আপনাকে আজকে বলে দিচ্ছি হোয়াট উইল বি দ্য আউটকাম। দেখবেন আপনি কি হতে পারে মনে হয় আউটকাম। উনি মানে যেভাবে যেটা দরকার সেটাই হবে। একজন ছিল,
আর ওরা বলবে না এটা কি এভিডেন্স নেই, কিন্তু এভিডেন্স কোনো কোনো মতে ওরা কালেক্ট করতে, ডিএনএ স্যাম্পলিং নেই, কিচ্ছু নেই। আর আপনি যেটা ইনি বলছেন, আমি 3টে কেস আপনাকে দেখাতে পারি যেখানে ইভেন পোস্টমর্টম রিপোর্ট অ্যান্ড প্রিজার্ভেশন অফ ভাইসকারা হ্যাজ বিন চ্যালেঞ্জড, ওটা চেঞ্জ হয়ে যাবে এটা কোনো গ্যারেন্টি নেই। যেটা আপনি বললেন না, স্টেট গভর্নমেন্ট হ্যাজ সো মাচ অফ পাওয়ার, কিন্তু আমি এটা বলবো না এখানে কখনো হবে না, আমরা জানি এখানে পশ্চিমবাংলায় কখনো হবে না এটা, কিন্তু দ্যার ইজ অলওয়েজ অ্যান্ড যাকে কোয়েশ্চেন মার্ক, বিগ কোয়েশ্চেন মার্ক, বড় প্রশ্ন ছিল। যেদিন সরকারিভাবে রিপোর্ট বেরোবেন অবশ্যই সেদিন আপনি থাকবেন। আমি একবার শেষ চলে যাচ্ছি অরিত্রর কাছে। অরিত্র, এটা ঠিক কথা, অ্যাংলো স্যাক্সন ল অনুযায়ী সেটা যে নামেই হোক 1% সন্দেহ থাকলে অপরাধীকে নিরপরাধ ঘোষণা করা হয়। এটা অত্যন্ত মানবিক। তার কারণ যদি একজন মানুষও নিরপরাধ মানুষকেও শাস্তি দেওয়া হয় সেটা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা মানব সভ্যতার এটা অন্ধকার দিক। কিন্তু সব শেষে কি মনে হচ্ছে দেখুন, আমার কোথাও কি একটাই মনে হচ্ছে দুনিয়ার শ্রমিক এক হও বলে স্লোগান দিতেন একসময় বামপন্থীরা, এখন বাংলাদেশের পরে এই উপমহাদেশে দুনিয়ার সব শাসক, মানে এই উপমহাদেশের শাসক এক হতে চেষ্টা করবে? দেখুন, শাসক এক হবেন কিনা জানি না, তবে মানুষ যেভাবে এক হয়েছেন দুর্নীতি এবং কোরাপশনের, মানে কোরাপশন থেকে শুরু করে ক্রাইম, এই সমস্ত জিনিসগুলো, এবং গতকালও একটা এডিআর এর পক্ষ থেকে একটা রিপোর্ট আসে যেটা খুব অ্যালার্মিং, যে পশ্চিমবঙ্গের মানে তারা রিপোর্ট প্রকাশ করেছিল যে বিভিন্ন পলিটিশিয়ান বা বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা এমপি আছে, সিটিং এমপি বা সিটিং এমএলএ, তাদের একটা রিপোর্টে যে ওমেন তাদের ওপরে বিভিন্ন ক্রাইম বা ক্রিমিনাল চার্জেসে কারা এগিয়ে আছে, সেখানেও দেখা যাচ্ছে যে বিজেপি তো আছেই প্রথম পলিটিক্যাল পার্টি হিসেবে, কিন্তু পশ্চিমবঙ্গে তারা টপ স্থানে আছি আমরা। পশ্চিমবঙ্গ এমন এক রাজ্য যেখানে অধিকাংশ রাজনৈতিক ব্যক্তিত্বদের এগেনস্টে মহিলা ঘটিত বিভিন্ন রকম ক্রিমিনাল চার্জেস রয়েছে, এটা এডিআর ঘোষণা করেছে। এডিআর এর রিপোর্ট গতকাল আছে, এবং বিজেপি রাজনৈতিক দল হিসেবে সারা ভারতে পশ্চিমবঙ্গ স্টেটের কথা বলছি, আপনি তৃণমূলে চলে যাচ্ছেন। আপনি পশ্চিমবঙ্গের কথা বলছেন কেন? পশ্চিমবঙ্গ আছে রাজ্য, পশ্চিমবঙ্গ মানে কি তৃণমূল? না না না, আমি পশ্চিমবঙ্গ তো বিজেপি আছে, তা সেইটা তো বললাম যে বিজেপি টপ করেছে অ্যাজ আ পলিটিক্যাল পার্টি, আর পশ্চিমবঙ্গ টপ করেছে অ্যাজ আ স্টেট। যদি আজকে স্টেটে একজন বিজেপিরও কেউ ক্রাইম করে, তা স্টেট গভর্নমেন্টে কোথায় নিতে হবে? বিজেপি করেছে মানে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না? এই যে নন্দীগ্রামে যে ঘটনাটা ঘটেছে, আপনি দেখবেন একজন বিজেপির কর্মীর বিরুদ্ধে অভিযোগ যে তাকে একজন মহিলাকে নাকি নগ্ন করে হাঁটানো হয়েছে, তাহলে কেন তাকে করা সাজা দেবে? তিনি বিজেপি বলে তাই 7 খুন মাপ নাকি? এটা তো নয় কখনো। আমাদের যেটা দাবি এখন মোদ্দা ব্যাপার সেটা হচ্ছে যে মহিলাদের এগেনস্টে ক্রাইম মানে শুধুমাত্র ধর্ষণ কিংবা এই নয়, আর এই রাজনীতিকরণ করে দেওয়া নয়। আমরা বলছি যে মহিলাদের সুরক্ষা দাও, যাতে দিনে রাতে যে কোনো সময় তারা কোনো রকম সামাজিক এই ব্যাধি, এই অসভ্যতামি, এই দুষ্কৃতীদের উপদ্রব, এগুলোর বাইরে বেরিয়ে এসে তারা স্বাধীনভাবে স্বেচ্ছায় যে কোনো সময় যে কোনো জায়গায় ভ্রমণ করতে। অবশ্যই অরিত্র, একদম সময় কম। সিবিআই রিপোর্টে কতটা আশাবাদী সমস্ত কিছু জানার পর, বোঝার পর? অ্যাজ অফ নাও সিবিআই রিপোর্টের প্রতি আমার তুলনামূলক আশা আমি তাও টিকিয়ে রাখছি আমার জাস্টিসের প্রতি, কিন্তু যেটা স্যার বললেন সেটা একই প্রশ্ন, যে কতটা স্যাম্পেল তারা কালেক্ট করতে পারবে, এক্সিস্টিং এভিডেন্স কতটা রয়েছে, কতটা নষ্ট হয়েছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা দিয়ে আমি লাস্ট শেষ করব, আমার যেটা জানার ইচ্ছে সেটা হচ্ছে গিলটি মাইন্ড যে হত্যাটা করেছে, আমি যদি ধরে নিই ধৃত ব্যক্তি হত্যা করেছে, হত্যা করার কারণটা কি, মোটিভ, এই মোটিভটা জানাটা খুব ইম্পর্টেন্ট, যে কেন এই ব্যক্তিকে, এই ছাত্রীকে টার্গেট করা হয়েছে, তার কারণটা আমাদের জুডিশিয়ারিকে খুঁজে বার করতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে এর পেছনে অন্য কোনো পরোক্ষ ইন্টেনশন লুকিয়ে রয়েছে। অবশ্যই আমার সময় একেবারে শেষ। আমি অরিত্র দত্ত বণিক, মৃত্যুঞ্জয় পাল এবং মনদীপ মিশ্রা আপনাদের ধন্যবাদ জানাবো আপনাদের মতামত, বিশ্লেষণ এবং যুক্তির জন্য।